গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তিতে দারুণ জয় উপহার দিল বাংলাদেশ। ৮ বছর পর চাংলি মিথান ট্র্যাজেডির বদলা নিল কাবরেরা শিষ্যরা। ভুটানকে হারালো ১-০ গোলে। আর জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। আর এই জয়ে ২ ম্যাচ সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া বদলি হিসেবে নামেন এই ম্যাচে। সত্যি বদলে গেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। যেখানেই হাত দিচ্ছে সোনা ফলছে, সাফল্য ধরা দিচ্ছে। দুর্বল ভুটানকে হারিয়ে গর্ব করার না হলেও র্যাঙ্কিং আর চাংলি মিথানের শেষ দেখার পরিসংখ্যান বলছিল স্বাগতিকরাই এগিয়ে। সেখানে জয়, আর সেই জয়টা গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তির দিন দেশবাসীকে উপহার রাকিব, মোরসালিন, মিতুল মারমাদের। কোনো কিছু বুঝে ওঠার আগেই ৫ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। রাকিবের ক্রস থেকে মোরসালিনের ৫ হওয়ানো গোলের মাঝে ভুটান গোলরক্ষক শেরিন ধেনধুপের মহা ভুল। জাতীয় দল আর ভুটানের বিপক্ষে মোরসালিনের গোল চলছেই। জাতীয় দলের জার্সিতে পঞ্চম আর ভুটানের বিপক্ষে দ্বিতীয় গোল মোরসালিনের। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপেও একই প্রতিপক্ষকে পেয়ে স্কোর শিটে নাম তোলেন কিংস স্ট্রাইকার। এরপর সাবধানী বাংলাদেশ। দীর্ঘদিন পর ম্যাচ খেলতে নামা শিষ্যদের আক্রমণাত্মক ফুটবলের চেয়ে ডিফেন্সিভ কৌশলের দীক্ষা দিয়েছিলেন হাভিয়ার কাবরেরা। তাতেই বল পজিশনের আধিপত্য ভুটানের। সুযোগও তাদেরই বেশি এসেছিল, অন্তত প্রথমার্ধে। অধিনায়ক নিমা ওয়াংদির আক্রমণ রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। টানা ২ কর্নার থেকে বাংলাদেশ রক্ষণে চাপ বাড়ায় ভুটান। ইয়েশি গেলসেনের হেড যায় বার ঘেঁষে। দুর্ভাগা ড্রাগন বয়েজ, দুর্ভাগ্য তাদের স্ট্রেচার বেয়ারারেরও। রাকিবের ইনজুরিতে স্ট্রেচার বয়ে এনে নিজেই মাঠে লুটিয়ে পড়েন। তাকে নিয়েই অ্যাম্বুলেন্সের গন্তব্য হাসপাতাল। সেই রাকিবও মাঠ ছেড়েছেন। তাকে ছাড়াই দ্বিতীয়ার্ধে আক্রমণে বাংলাদেশ। ভুটানও চেষ্টা কম করেনি, কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। ৮ বছর ধরে বয়ে চলা চাংলি মিথান ট্র্যাজেডির কষ্ট কিছুটা হলেও ঘুচবে বাংলাদেশের এই জয়ে। রোববার দ্বিতীয় ম্যাচে নির্ধারণ হবে সিরিজের। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। কোচের দেয়া পরিকল্পনা কাজে লাগাতে পেরে খুশি স্কোরার শেখ মোরসালিন। আর হাভিয়ার কাবরেরা মনে করেন এই জয় পরবর্তী সময়ের জন্য আত্মবিশ্বাস যোগাবে। কোচ আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেভাবে আসলে মানে মাঠে বাস্তবায়ন করতে পারছি আসলে। তো এই কারণে আসলে আমার মনে হয় আমরা এই কারণে ম্যাচটা উইন হইছি। Obviously it's important for us to win, but it wasn't the main target. ভুটানের বিপক্ষে জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এটাই আমাদের মূল লক্ষ্য না। ৩ মাস পর সবাই খেলায় ফিরেছে। পরবর্তী সময়ের জন্য এই জয় আমাদের আত্মবিশ্বাস যোগাবে। আমরা ভাগ্যবান স্কোর করতে পেরে, কারণ শুরুতে আমাদের স্ট্রাগল করতে হয়েছে। This is important for the confidence, no? So yeah. ক্রিকেটের খবর জানাবো। হাসান মাহমুদ ১৪৫ কিলোমিটার গতিতেও বল করতে পারবে, দাবি বিসিবির বোলিং কোচ তারেক আজিজের। হাসানকে দেশের সেরা পেসারও মনে করেন এখন তিনি। আর টাইগার ক্রিকেটের এক্স ফ্যাক্টর হবে নাহিদ রানা, ভবিষ্যৎবাণী বাংলাদেশের সাবেক এই পেসারের। এখন থেকেই ভারতের দুর্বলতা খোঁজার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ টাইগার্সের পেস বোলিং কোচ ছিলেন তারেক আজিজ খান। সেখানে কাছ থেকে দেখেছেন হাসান মাহমুদকে। পাকিস্তান সিরিজের আগে চট্টগ্রামের ক্যাম্পেও এই ডানহাতি পেসারকে নিয়ে কাজ করেছেন বিসিবির কোচ। সাম্প্রতিক সময়ে হাসান মাহমুদকে বাংলাদেশের সেরা পেসার মনে করেন তারেক আজিজ। পিঠের ইনজুরির কারণে রাওয়ালপিন্ডিতে শতভাগ দিতে পারেননি সিরিজ জয়ের অন্যতম নায়ক। তা না হলে আরও দ্রুত গতিতে বল করতে পারেন হাসান। হাসানের এক্সেপশনাল আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য পেস বোলার। ওর ভিতরে আমি ফিল করি যে আরও অনেক কিছু আছে, যে চাইলেই জোরে করতে পারে, চাইলেই সুইংটা অনেক বেশি কন্ট্রোল করা যায়। বাট ভিতর থেকে ওই জিনিসটা আসেনি, কারণ অনেকদিনও একটা ব্যাক ইঞ্জুরিতে ভুগেছিল এবং ওখান থেকে আসার পর থেকে এখনও শাইনেসটা কাজ করছে। বাট ধীরে ধীরেও কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে এবং আমার ধারণা একদিন আপনি দেখবেন যে হাসানও 145-এ বল করতে পারবে। বিশ্ব ক্রিকেটের নতুন চমক নাহিদ রানা ১৫২ কিলোমিটার গতিতে বল করে পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড গুড়িয়ে দিয়েছেন এ পেস সেন্সেশন। অন্য অনেক সম্ভাবনাময় পেসারদের মতো নাহিদ রানাকে হারাতে চান না তারেক আজিজ। আমি নাহিদ রানাকে আসলে একটা স্পেশাল ট্যালেন্ট হিসেবে দেখি। এগুলো আসলে 10-12 বছর বা 20 বছরে একটা দুইটা আসে আপনার এরকম এক্সপ্রেস, এবং এদের নার্সারিং প্রসেসটা খুব জরুরি। আমি পার্সোনালি খুব বিশ্বাস করি যে অবশ্যই সে এক্সপেক্টার হওয়ার যোগ্যতা রাখে, বিকজ যা বাংলাদেশের কেউ কোনোদিন করেনি সে করে দেখিয়েছে।
টাইগার পেসারদের সামলাতে ভারত নিশ্চয়ই বিশ্লেষণ শুরু করে দিয়েছে, তবে বাংলাদেশও পিছিয়ে নেই। রোহিত কোহলিদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টায় টাইগারদের থিঙ্ক ট্যাঙ্ক। ইন্টারন্যাশনাল এরিয়াতে আসলে কিছুই অজানা থাকে না। নাহিদ রানা সম্পর্কে যেমন তারা তথ্য নিচ্ছে, আমরা তাদেরকে নিয়ে কিন্তু তথ্য নিচ্ছি এবং আমরা জানি যে তাকে কাকে কীভাবে আটকাতে হবে। তো সেই জায়গাটায় আপনার আসলে পার্টিকুলার কাজ করা হবে। রোববার শুরু হবে টাইগারদের আনুষ্ঠানিক ক্যাম্প, যেখানে হাতুরু পোথাসকে সহযোগিতা করতে দেশি কোচ হিসেবে থাকবেন সোহেদ ইসলাম ও তারেক আজিজ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এ দলের ব্যানারে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী দলের বেশিরভাগ ক্রিকেটার। সকালে বিসিবিতে ফটো সেশনে অংশ নেন ক্রিকেটাররা। সফরের আগে নারী দলের সাথে দেখা করে কথা বলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, দলের অধিনায়ক রাবেয়া খাতুন। তবে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা সহ অধিনায়ক হচ্ছে নাহিদা আক্তার সহ বেশিরভাগ ক্রিকেটাররাই আছেন এই দলে। সফরে 2 ওয়ানডে ও 5টি টি20 খেলবে বাংলাদেশ দল। 8 সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সফর। গত জুলাইয়ে নারীদের এশিয়া কাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ, তাই বিশ্বকাপের আগে এই সফরকে প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে দল। আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। 3 অক্টোবর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপের আগে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এই ট্যুরটা, বিকজ অফ আমাদের এটাই একটা শেষ প্রস্তুতি হিসেবে আমরা নিচ্ছি। সবার একটা উদ্দেশ্য থাকবে, আমি মনে করি যে আমরা 5টা টি20, 2টা ওডিআই খেলছি, প্রত্যেকটা উইন করা। হকির খবর, জুনিয়র বিশ্বকাপ বাছাইয়ের জন্য বিদেশি কোচ আনতে চায় ফেডারেশন। আছে দেশের বাইরে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও। টুর্নামেন্টের অন্তত 10 দিন আগে দলকে ওমান পাঠাতে চায়। 1 সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে চলছে অনূর্ধ্ব 21 হকি দলের ক্যাম্প। দেশি কোচের অধীনে জুনিয়র বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে যুবারা। রাজনৈতিক পট পরিবর্তন আর আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও ওমানগামী দলকে নিয়ে বেশ সিরিয়াস ফেডারেশন। টুর্নামেন্টের জন্য আনতে চায় বিদেশি কোচ। সম্ভাব্যদের তালিকায় ভারত, পাকিস্তান, মালয়েশিয়ার পাশাপাশি আছেন ইউরোপিয়ান। বিশেষ করে 4টি দেশের দিকে আমরা ফোকাস দিচ্ছি এবং আমরা একটা শর্ট তালিকাও 2-1 দিনের মধ্যে তৈরি করব, যেটা পরবর্তীতে মাননীয় সভাপতি নির্ধারণ করবেন কাকে সিলেক্ট করা হবে। আপাতত আমরা এই বিশ্বকাপ মিশনকেই গুরুত্ব দিচ্ছি। যদি ভালো করে সেক্ষেত্রে আমরা হয়তো সেটা কন্টিনিউ করতে পারি। যুবদলকে নিয়ে আছে বিদেশের মাটিতে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও। সম্ভাবনায় এগিয়ে চীন ও দক্ষিণ কোরিয়া। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিশ্বকাপের অন্তত 10 দিন আগে ওমান যেতে চায় দল। সম্পূর্ণ নির্ভর করছে আসলে বিদেশি কোচ আসার উপরে, সে কোন দেশে, আমাদের গ্রুপের বিষয় রয়েছে, আমরা কাদের সাথে ম্যাচ খেললে আমরা বেনিফিটেড হব। তো এইসব সবকিছুই বিদেশি কোচ আসার পরে এগুলো নির্ধারণ হবে। তবে অবশ্যই আমরা বিদেশে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার চেষ্টা করছি। এদিকে গেল মাসে সবকিছু ঠিকঠাক করার পরেও জার্মানিতে যুবদলের সফর বাতিল করায় ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে পিটার গেরহার্ডের পদত্যাগের কথা নিশ্চিত করেছেন এই যুগ্ম সম্পাদক। আমিও একটা মেল পেয়েছি, কিন্তু আমরা এটা মাননীয় সভাপতিকেও পাঠিয়েছি। এখনো ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। 44 জন থেকে রোববার 30 জনের জুনিয়র বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করার কথা ফেডারেশনের। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। ক্রীড়াঙ্গনে দুর্নীতি, অনিয়ম, আর্থিক অপচয় রোধের সাথে সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের লক্ষ্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। 1 মাসের ব্যস্ত সময়ে সব কাজ শুরু করতে না পারলেও দীর্ঘস্থায়ী পরিবর্তন দেখতে চান তিনি। জেলা ক্রীড়াঙ্গনকে সচল করাও লক্ষ্য তার। হানিমুন পিরিয়ড পার করছে বর্তমান অন্তর্বর্তী সরকার, কিন্তু এখনো মাস না পেরোনো সেই সরকারের প্রতিটা দিনই চ্যালেঞ্জিং, যার ছোঁয়া লেগেছে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের উপরও। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, অন্যদিকে সরকারের থেকে সংস্কার, দীর্ঘস্থায়ী কাঠামোগত পরিবর্তন, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা। প্রতিটা দিনই ব্যস্ততায় ভরা। কাঠামো পরিবর্তনের প্রথম উদাহরণ ক্রিকেট বোর্ডের সভাপতি বদল। অন্য ফেডারেশনে বড় পরিবর্তন না হলেও স্থায়ী সংস্কারে হয়েছে সার্চ কমিটি।
শুধুমাত্র অভিযোগের ভিত্তিতেই কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তদন্তের ভিত্তিতে এ ধরনের যত অভিযোগ ছিল বিভিন্ন সময় এসেছে এবং অভ্যন্তরীণ অডিটের মাধ্যমে আমরা এই দুর্নীতিগুলোকে খতিয়ে দেখতে চাই এবং যারা এর সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। ইতিমধ্যে জেলা পর্যায়ে নিয়মিত খেলা না হওয়ার ধারা বদলাতে চান নতুন উপদেষ্টা। বিভিন্ন জেলায় জেলা টুর্নামেন্ট হচ্ছে না 8 থেকে 10 বছর। জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো আমরা ভেঙে দিয়েছি ইতিমধ্যেই এবং সেগুলোকে আমরা ইনক্লুসিভ ভাবে গঠনের একটা রূপরেখা দিয়েছি। দুর্নীতি, অনিয়ম, আর্থিক অপচয় রোধ আসিফ মাহমুদের প্রথম লক্ষ্য। এমন একটা কাঠামো গড়ে তুলতে হবে যেই কাঠামোর মধ্যে কোনো খারাপ মনোভাব নিয়ে কোনো ব্যক্তি আসলেও যাতে তিনি এটাকে নষ্ট না করতে পারেন। মেয়াদ যতদিনই হোক বিদায় বেলায় সফল ক্রীড়াঙ্গন দেখে যাবার স্বপ্ন দেখেন ক্রীড়া উপদেষ্টা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। যুগ্মভাবে সর্বনিম্ন রানে অল আউটের লজ্জার রেকর্ড গড়ল মঙ্গোলিয়া। টি-20 বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাত্র 10 রানে গুটিয়ে গেছে দলটি। গেল বছর স্পেনের সাথে একই রানে অল আউট হয়েছিল দ্বীপরাষ্ট্র আইল অব ম্যান। সিঙ্গাপুরের বানজিতে টসে হেরে ব্যাট করতে নেমে 60 বলে মাত্র 10 রান তুলে অল আউট হয় মঙ্গোলিয়া। 0 রানে ফেরেন 5 ব্যাটার। 3 রান দিয়ে 6 উইকেট নেন লেগ স্পিনার হর্ষা ভারাদ্বাজ। জবাব দিতে নেমে 5 বলে জয় তুলে নেয় সিঙ্গাপুর, যদিও 1 উইকেট হারায় দলটি। সিঙ্গাপুর ছাড়াও এদিন বাছাই পর্বে জিতেছে মালদ্বীপ ও কুয়েত। আর এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।